আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। এর বিষয় কোড 66842। এই বিষয়টি ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য। এটি চতুর্থ পর্বের একটি সাবজেক্ট। এই সাবজেক্টটিতে মোট 12টি অধ্যায় আছে। আজকে আমি এর প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম অধ্যায়, ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। এই অধ্যায়টি আলোচনা শেষে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স কি, ডিজিটাল সিগন্যাল কি, ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য, ডিজিটাল মোডে সিগন্যাল প্রক্রিয়াকরণের সুবিধা, লজিক লেভেল কি, ডিজিটাল সিগন্যালের ডিসি ভোল্টেজ লেভেল কি, ডিজিটাল পালস ওয়েভফর্মের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে। এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা দেখব ডিজিটাল ইলেকট্রনিক্স কি। ডিজিটাল ইলেকট্রনিক্সের এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সংখ্যা, ডিজিটাল সার্কিট এর গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, ডিজাইন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। এবার আমরা দেখব ডিজিটাল ইলেকট্রনিক্স কোথায় কোথায় প্রয়োগ হয়। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল কম্পিউটার, ক্যালকুলেটর, মোবাইল, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ ইত্যাদি ক্ষেত্রে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রয়োগ দেখতে পাই। এবার আমরা দেখব অ্যানালগ সিগন্যাল কি। অ্যানালগ সিগন্যাল এমন একটি সিগন্যাল যার মান সময়ের সাথে কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে পরিবর্তন হয়। এখানে কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন বলতে কি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা? এখানে এই অ্যানালগ সিগন্যালটা লক্ষ্য করো, এটা একটা অ্যানালগ সিগন্যাল। এইদিকে সময় আর ওয়াই অক্ষে এর মান দেখানো হয়েছে। এখানে এই সিগন্যালের মান এই সময়ের সাথে দেখো আস্তে আস্তে এই মানটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে আবার জিরোতে নেমে আসছে। তাহলে কি দেখা যাচ্ছে যে এই সিগন্যালের মান সময়ের সাথে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। আর এই সময়কে যদি আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে প্রত্যেকটা সময়ে এর আলাদা আলাদা মান পাবো। অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে আমরা অনেক অসংখ্য মানে বা অসীম সংখ্যক মানে ভাগ করতে পারি এর মানকে। এবার আমরা দেখব ডিজিটাল সিগন্যাল কি। ডিজিটাল সিগন্যালের মান সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তন হয়। এখানে চিত্রে লক্ষ্য করো 0 থেকে 1, 2 এভাবে 5টা ধাপ দেখানো হয়েছে। এখানে প্রথমে কিছুক্ষণ এই সিগন্যালটা 0-তে থাকলো, তারপরে হঠাৎ করে এটা 1-এ চলে গেল। আবার কিছুক্ষণ 1-এ থাকার পর 2-তে চলে গেল। এভাবে সে 0 থেকে 5টি ধাপ অতিক্রম করলো। এবং এই যে 0 থেকে 1 একটি ধাপ, এর মাঝে কিন্তু তার অন্য কোনো মান নেই। আবার এই চিত্রে লক্ষ্য করো 0 এখানে আর এখানে 1, অর্থাৎ এখানে এর দুইটা ধাপ দেখতে পাচ্ছি, একটি 0 একটি 1। 0 হলো এই ডিজিটাল সিগন্যালের লো ভোল্টেজ লেভেল আর এই 1 হলো হাই ভোল্টেজ লেভেল। ডিজিটাল সিগন্যালের লো ভোল্টেজ লেভেলকে 0 দ্বারা আর হাই ভোল্টেজ লেভেলকে 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিজিটাল সিগন্যালের মান সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে। এবার আমরা দেখব ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য কি। তোমরা দেখো ডিজিটাল সিগন্যালের মান কি সময়ের সাথে এটা নিরবচ্ছিন্নভাবে পরিবর্তন হয় না, এবং এক অবস্থা হতে অন্য অবস্থায় এটা হঠাৎ পরিবর্তন হয়। এটার মান ধাপে ধাপে পরিবর্তন হয়। এর ধাপের দুটা নির্দিষ্ট লেভেল রয়েছে এবং লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট। এবার আমরা দেখব
এই ডিজিটাল মোডে সিগন্যাল প্রক্রিয়াকরণে কি কি সুবিধা পাওয়া যায়? এক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যালের সাথে তুলনা করে ডিজিটাল সিগন্যালের কি কি সুবিধা পাওয়া যায় তা নির্ণয় করতে চেষ্টা করব। এখানে দেখো, প্রথমে ইলেকট্রিক্যাল নয়েজ। ইলেকট্রিক্যাল নয়েজ কি শিক্ষার্থীরা? ইলেকট্রিক্যাল নয়েজ হলো একটা ইলেকট্রিক্যাল আনওয়ান্টেড কোয়ান্টিটি, যাতে কোনো ইনফরমেশন বা তথ্য থাকে না। অর্থাৎ যেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল তথ্য বহন করে আর ইলেকট্রিক্যাল নয়েজ কোনো তথ্য বহন করে না। এই ইলেকট্রিক্যাল নয়েজ বিভিন্ন কারণে সার্কিটের মধ্যে, যেমন বজ্রপাত, বৈদ্যুতিক মোটর ইত্যাদির কারণে সার্কিটের সৃষ্টি হয়ে থাকে। আর এই ইলেকট্রিক্যাল নয়েজ দ্বারা অ্যানালগ সিগন্যাল সহজেই আক্রান্ত হয়ে এর মানের পরিবর্তন করতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যাল এই ইলেকট্রিক্যাল নয়েজ দ্বারা আক্রান্ত হতে পারে, তবে যেহেতু ডিজিটাল সিগন্যালের দুইটা মাত্র লেভেল, এর জন্য সহজেই এই নয়েজটা আমরা শনাক্ত করতে পারি। এবার দেখো খরচ। খরচ বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে তোমরা জানো যখন একটা আমরা অ্যানালগ সার্কিট তৈরি করি, এতে আলাদা আলাদা কম্পোনেন্ট লাগে, ফলে সার্কিটটা আকারে বড় হয় এবং এটার খরচও বেশি পড়ে। কিন্তু যেহেতু ডিজিটাল সার্কিট আইসি দ্বারা তৈরি, ফলে অল্প জায়গায় অল্প খরচে আমরা একটা সার্কিট তৈরি করে ফেলতে পারি। প্রদর্শন। প্রদর্শন হলো তোমরা যখন কোনো ভোল্টেজ বা কারেন্ট মেজার করো, তোমরা কি ব্যবহার করো? অ্যানালগ মাল্টিমিটার অথবা ডিজিটাল মাল্টিমিটার। তুমি যখন অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কোনো ভোল্টেজের মান বের করবে, তুমি দেখবে যদি তোমাকে আমি 5 ভোল্ট মেজার করতে বলি, তোমরা কেউ 4.95 কেও 5 বলতে পারো, আবার কেউ 5 ভোল্টের একটু বেশি, ধরো 5.05 বা 06 কেও তোমরা অ্যানালগ মিটারে 5 হিসাবে বলতে পারো। কিন্তু ডিজিটাল মিটার দিয়ে যখন তুমি মেজার করবে, তখন যেহেতু এটা সংখ্যা নির্দেশ করবে, ফলে 5 ভোল্ট 5 হিসাবেই দেখাবে, আর 4.95 ভোল্ট 4.95 ভোল্ট হিসাবে দেখাবে। ফলে ডিসপ্লেটা খুব ডিজিটাল সিস্টেমে নিখুঁত এবং সূক্ষ্ম হবে। ডাটা সংরক্ষণ। ডাটা সংরক্ষণ বলতে বোঝানো হয়েছে যে আমরা জানি কি ডাটাকে জমা রাখাকে সংরক্ষণ করা বলা হয়। ডাটা সংরক্ষণ কি কোথায় করা হয়? মেমোরিতে। অ্যানালগের তুলনায় ডিজিটাল সিস্টেমে একটা মেমোরিতে অল্প সময়ে অনেক বেশি ডাটাকে তুমি জমা রাখতে পারবে। নির্ভরশীলতা। অ্যানালগ সার্কিটগুলি আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে তৈরি করার কারণে এর অনেক সংযোগ সংখ্যা থাকে, ফলে সার্কিটের আউটপুট পাওয়ার ক্ষেত্রে অনেক সময় মানটা তুমি সঠিক নাও পেতে পারো। কিন্তু ডিজিটাল সার্কিট যেহেতু আইসি দ্বারা তৈরি, ফলে এর সংযোগ সংখ্যা কম থাকে এবং ফলে আমরা সার্কিটের নির্ভরযোগ্য আউটপুট পেতে পারি। ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ। ভুল নির্ণয় হলো যে একেবারে আগে যে কথাটা বললাম, অ্যানালগ সার্কিটে কি আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়, ফলে সার্কিট যদি কাজ না করে তাহলে ভুল নির্ণয় করতে একটু সময় লাগে। কিন্তু যেহেতু ডিজিটাল সিগন্যালে বা সিস্টেমে যে আইসি ব্যবহার করা হয়, সেখানে সহজেই কোনো যদি ভুল হয় সহজে এটা নির্ণয় করা যায়, এবং আইসিটা পরিবর্তন করলেই আমরা সহজেই পরিবর্তন করতে পারি এবং সার্কিটের রক্ষণাবেক্ষণ করতে পারি। এবার কি দেখছি? আইসি ফেব্রিকেশন। অ্যানালগ আইসির তুলনায় ডিজিটাল আইসিতে দেখা গেছে যে অল্প জায়গায় অনেক বেশি ইলেকট্রনিক কম্পোনেন্ট বা সার্কিটকে ফেব্রিকেশন করা সম্ভব। তাহলে এই বিষয়গুলি বিবেচনা করে আমরা দেখলাম যে ডিজিটাল মোডে সিগন্যাল প্রক্রিয়াকরণের সুবিধাই বেশি। এবার আমরা দেখব ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল কি। আমরা জানি, প্রথমেই আমি বলেছি ডিজিটাল সিগন্যালে কি নির্দিষ্ট ধাপ থাকবে,
অর্থাৎ দুইটা নির্দিষ্ট ধাপ বা অবস্থা থাকবে, একটি হাই বা 1, আরেকটি হলো লো বা 0। এই যে দুইটা অবস্থা হাই বা লো, এই হাই বা লো এর যে কোনো একটা অবস্থাকে বলা হয় ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল। এই হাই বা 1 কে লজিক 1 বলা হয় বা অন বলা হয়, আর লো বা 0 কে লজিক 0 বা অফ বলা হয়। আর ডিজিটাল সিস্টেমে এই লজিক লেভেলকে আমরা আবার দুই ভাবে প্রকাশ করতে পারি, পজিটিভ লজিক সিস্টেম আর নেগেটিভ লজিক সিস্টেম। পজিটিভ লজিক সিস্টেম হলো এখানে 0 কে একটা ডিজিটাল সিগন্যালের লো ভোল্টেজ লেভেলকে আমরা লজিক 0 বলি, আর হাই ভোল্টেজ লেভেলকে লজিক 1 বলি। আর নেগেটিভ লজিক সিস্টেমে লো ভোল্টেজকে লজিক 1 আর হাই ভোল্টেজকে লজিক 0 বলে থাকি। তবে সার্কিটে পজিটিভ লজিক সিস্টেমই ব্যবহৃত হয়ে থাকে। এবার চিত্রে লক্ষ্য করো, এখানে এই চিত্রে কি দেখানো হয়েছে? লজিক 0। আর এখানে এই চিত্রে দেখানো হয়েছে কি? লজিক 1। এখানে তুমি লক্ষ্য করো লজিক 0 এবং লজিক 1 এর মাঝে ইনডিটারমিনেট রিজিয়ন দেখানো হয়েছে। আমি আগেই বলেছি লজিক 0 কি? সিগন্যালের লো ভোল্টেজ লেভেল, এবং এই ভোল্টেজ কত? 0 ভোল্ট। কিন্তু এখানে তুমি দেখো, এখানে লেখা আছে 0 ভোল্ট, আর এখানে ভি অফ ম্যাক্সিমাম কত? 0.8 ভোল্ট। অর্থাৎ লজিক 0 বলতে আমি 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্তকে বোঝাবো। অর্থাৎ লজিক 0 হলো 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত। একইভাবে লজিক 1 হলো কি? মিনিমাম 0.2 ভোল্ট। এখানে 0.2 ভোল্ট, এখানে হলো 5 ভোল্ট। তাহলে লজিক 1 হলো 2 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে অবস্থান করবে। আর এই 0.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত এটা ইনঅ্যাক্টিভ স্টেট, অর্থাৎ এই মানের মধ্যে এটা লজিক 0 বা 1 হিসেবে কাজ করবে না। এখানে লক্ষ্য করো একটা লজিক গেট দেখানো হয়েছে। এটা হলো ন্যান্ড গেট। এটা তোমরা পরবর্তীতে আমি 4 নাম্বার অধ্যায়ে দেখাবো। এটা একটা ন্যান্ড গেট, এর দুইটা ইনপুট, আর এটা হলো তার আউটপুট। এর ইনপুটে আমরা কি দিব? এই লজিক 0 বা লজিক 1 দিব। এর লজিকের ভিত্তিতে আমরা এখানে কি পাবো? লজিক 0 বা লজিক 1। তাহলে এখানে লক্ষ্য করো, এই ফিগারটা ছিল কি? একটা টিটিএল এর ইনপুট ভোল্টেজ লেভেল। টিটিএল কি? ট্রানজিস্টর লজিক। অর্থাৎ এই যে লজিক গেটগুলি কিসের? টিটিএল, মানে ট্রানজিস্টরের তৈরি হতে পারে অথবা সিমসের তৈরি হতে পারে। তাহলে এই ফিগারটা, এই মানটা ছিল ইনপুটের জন্য। এবার আউটপুটের ক্ষেত্রে মানটা কত হবে? লজিক 0 হবে 0 ভোল্ট থেকে 0.4 পর্যন্ত, আর লজিক 1 হবে 2.7 থেকে 5 ভোল্ট পর্যন্ত। এটাকে আমি লজিক 1 বলবো। এটা কি? আউটপুট ভোল্টেজ লেভেলের জন্য প্রযোজ্য। এবার দেখো আমরা কি দেখব? আইডেন্টিফাই ডিসি ভোল্টেজ লেভেল অফ ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ একটা ডিজিটাল সিগন্যালের ভোল্টেজ লেভেল কিভাবে আইডেন্টিফাই বা শনাক্ত করতে হয় আমরা এই চিত্রের মাধ্যমে দেখব। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কি? একটা নীল সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা, একটা নীল সিগন্যাল, আর একটা কি? সবুজ সিগন্যাল। আচ্ছা, তোমরা বলো তো এই নীল সিগন্যালের নাম কি আর সবুজ সিগন্যালের নাম কি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। নীলটা হলো কি? অ্যানালগ সিগন্যাল, আর সবুজ সিগন্যালটা হলো ডিজিটাল সিগন্যাল। এই নীল সিগন্যাল অর্থাৎ অ্যানালগকে কিভাবে ডিজিটালে কনভার্ট করা হয়? এডি কনভার্টর, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টর দিয়ে আমরা এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে থাকি। এখন এই কনভার্সন প্রক্রিয়া চলার সময় অ্যানালগ সিগন্যালের ভ্যালুকে দেখো, এখানে 0 থেকে সময়কে 0 থেকে 2, 4, 6 এভাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এর সময়কে ভাগ করা হয়, এবং
এই প্রত্যেকটা সময়ের জন্য আমরা দেখি যে কি এই 2 মিলি সেকেন্ডে কত পেলাম মান 3 বা 3 একটু বেশি, আবার 4 মিলি সেকেন্ডে পেলাম কত 6 বা 6 একটু বেশিও হতে পারে। এইভাবে প্রত্যেকটা সময়ের জন্য আমরা কি পাবো ডিজিটাল ভ্যালু পাবো। এই ডিজিটাল ভ্যালুগুলিকে কি করা হয় পরবর্তীতে কোডিং করা হয়, অর্থাৎ এই ডিজিটাল সিগন্যালের ভ্যালুগুলিকে বা অ্যামপ্লিটিউডগুলিকে বাইনারিতে কনভার্ট করা হয়। বাইনারিতে কনভার্ট করলে এর আমরা কি ডিজিটাল ভোল্টেজ লেভেল পেয়ে থাকি। তাহলে এখানে দেখো এখানে কি আছে 3, তাহলে এখানে ম্যাক্সিমাম 3, তাহলে এখানে দেখো এই 3 ডিজিটাল ভোল্টেজ লেভেলের মান কত 0 1 1। 3 বাইনারি আমরা কত জানি 0 1 1। এটাও আমরা তোমরা হয়তো এখন জানো না, তাও আমি বললাম কেননা এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে নাম্বার সিস্টেমে জানবো যে 3 বাইনারি হইল মূলত 1 1, কিন্তু এখানে একটা বাই একটা 0 আমরা এই কারণে দিব যেহেতু এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ 7 দেখানো হয়েছে, তাহলে 7 মানে বাইনারির সাথে এটা একটা অক্টাল নাম্বার সিস্টেম আমরা বলতে পারি। বাইনারির সাথে অক্টাল নাম্বার সিস্টেমের 3 বেস সম্পর্ক, 3 বিট সম্পর্ক। এর জন্য 3 বাইনারি হবে 0 1 1। এভাবে আমরা এখানে দেখো 4 মিলি সেকেন্ডে আবার কত দেখো এখানে অ্যামপ্লিটিউডটা কত 6 বা 6 একটু বেশি। তো এখানে তোমরা খেয়াল করবা যদি 6 বেশি বলতে কত যদি 6.5 পর্যন্ত যদি হয় তাহলে এটাকে আমি 7 ধরবো, কিন্তু 6.5 এর নিচে হলে এটাকে 6 হিসাবে কাউন্ট করব এবং 6 এর সমতুল্য বাইনারি ভ্যালু এখানে নেওয়া হবে। তাহলে 6 এর সমতুল্য বাইনারি কত 1 1 0। তাহলে আমরা এই লেভেলের এই ডিজিটাল ভোল্টেজ লেভেলের বাইনারি ভ্যালু কত পেলাম 1 1 0। এইভাবে প্রত্যেকটা ডিজিটাল ভোল্টেজ লেভেলের আমরা সমতুল্য বাইনারি মান পেয়ে থাকব এবং এভাবেই আমরা ডিজিটাল সিগন্যালের ভোল্টেজ লেভেল শনাক্ত করতে পারি। শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি তোমাদের যা যা পড়ালাম আশা করি তা বুঝতে পেরেছো। তার মধ্যেও তোমাদের যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। আচ্ছা, এবার আসি আমরা ডিজিটাল পালস ওয়েভ ফর্মের প্যারামিটার কি কি প্যারামিটার আছে। আমি প্রথমেই দেখব যে ডিজিটাল পালস ওয়েভ কি। এখানে চিত্রে লক্ষ্য করো এখানে একটা পালস দেখানো হয়েছে, এটাকে বলে পজিটিভ পালস আর একে বলা হয় কি নেগেটিভ পালস। পজিটিভ পালস এখানে লক্ষ্য করো 0 1, তার মানে এটা হলো এই পালসের লো ভোল্টেজ লেভেল আর এখানে হলো হাই ভোল্টেজ লেভেল, কেননা এই 0 মানে লজিক 0 আর 1 মানে লজিক 1, এটা 5 ভোল্ট হতে পারে। তাহলে এখানে এটাকে আমি কেন পজিটিভ পালস বলবো, যেহেতু এখানে 0 থেকে এই পালসটা 0 থেকে 1 এ গিয়ে এর অ্যামপ্লিটিউড কিছুক্ষণ অবস্থান করার পর মানে স্থির থাকার পর আবার 0-তে চলে আসবে, এর জন্য একে বলা হয় পজিটিভ পালস। আর পালস কেন বলবো, যেহেতু এর মানটা 0 থেকে 1 এ গিয়ে কিছুক্ষণ এর অ্যামপ্লিটিউড স্থির থাকবে আবার 0-তেই নেমে আসবে, কিন্তু নেগেটিভ দিকে কিন্তু আসেনি। তাহলে পালস শুধু 0 থেকে 1 এ গিয়ে আবার 0-তে চলে আসলেই তাকে আমরা পালস বলি। একইভাবে এখানে লক্ষ্য করো এটা হলো নেগেটিভ পালস, এখানে লজিক 1 অর্থাৎ এখানে এটা লজিক 1 এখানে লজিক 0। তাহলে নেগেটিভ পালস মানে কি হাই ভোল্টেজ লেভেল থেকে এটা লো ভোল্টেজ লেভেলের দিকে যেয়ে এর অ্যামপ্লিটিউডটা স্থির হয়ে আবার হাই ভোল্টেজ লেভেলে চলে আসে, তাহলে এটা হলো কি নেগেটিভ পালস। তাহলে আমরা পজিটিভ পালস কি এবং নেগেটিভ পালস কি এটা বুঝতে পারলাম। শিক্ষার্থীরা এখন এই চিত্রটা লক্ষ্য করো,
একটু আগে আমি পজিটিভ এবং নেগেটিভ পালস দেখিয়েছি, সেখানে দেখো সেই চিত্রের সাথে এই চিত্রের কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এখানে লক্ষ্য করো, সেখানে এখান থেকে এটা সরাসরি উঠে গিয়েছিল, আবার এখান থেকে এটা সোজা নেমে গিয়েছিল, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে একটু আস্তে আস্তে মানটা কি একটু এদিকে চলে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পালসটাকে বলা হয় একটা প্রকৃত পালস। প্রকৃত পালস হলো কি, যে আমরা পালস জেনারেটর থেকে যে পালস তৈরি করি একে বলা হয় প্রকৃত পালস। আর আগের যে পালসটা দেখানো হয়েছে সেটা হলো কি আদর্শ পালস। প্রকৃত পালসে খেয়াল করো, এখানে লো লেভেল, এই লো লেভেল থেকে হাই লেভেলে এর অ্যামপ্লিটিউড হাই লেভেলে উঠতে একটু সময় নিচ্ছে। কত? লো লেভেল থেকে হাই লেভেলে উঠতে অথবা এর 10% থেকে 90%-এ যেতে যে সময় লাগবে তাকে আমরা বলবো কি রাইজ টাইম, যা এই পালসের একটি প্যারামিটার। রাইজ টাইমটা তাহলে কতটুকু লক্ষ্য করো, এই 10% থেকে, অর্থাৎ এখানে দেখো এই 10% থেকে এই 90% পর্যন্ত, মানে এই সময়টুকুকে বলা হয় কি রাইজ টাইম। আর একে প্রকাশ করা হয় কি দ্বারা? টি আর দ্বারা। এবার আমরা দেখব ফল টাইম কি। একইভাবে দেখো এখানে 100%-এর একটু নিচে হলো 90%, 90% থেকে আবার 10%-এ নামতে, অর্থাৎ হাই লেভেল থেকে এখন লো লেভেলে নেমে আসতে এর যে সময় লাগে একে বলা হয় কি ফল টাইম। এখানে কিন্তু 100% না, 90 থেকে 10%-এ নামতে যে সময়টা লাগবে তাকে আমরা ফল টাইম বলবো। আর এই ফল টাইমটা কতটুকু? এখান থেকে 90 থেকে 10 পর্যন্ত, এই সময়টুকু হলো কি এর ফল টাইম। আর একে প্রকাশ করা হয় টিএফ দ্বারা। তাহলে তোমরা রাইজ টাইম কি ফল টাইম কি বুঝতে পারলা। এখন দেখো এখানে দেখো রাইজ টাইম এবং ফল টাইমের মাঝে 50% সময় নেওয়া হয়েছে। 50% মানে কি? রাইজ টাইমের 50%, ফল টাইমের 50%। রাইজ টাইম এবং ফল টাইমের 50%-এর যে সময়ের পার্থক্য একে আমরা বলবো কি পালস উইথ। পালস উইথটা কতটুকু লক্ষ্য করো, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকুকে আমরা কি বলবো পালস উইথ। একে TW দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো কি দেখতে পাচ্ছ, পালস রেট ও ফ্রিকোয়েন্সি। এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো এটা কি, অবশ্যই একটা পালস 0 থেকে প্লাসে চলে গেছে, এখানে একটা পালস, এখানে একটা পালস, এখান থেকে এখানে এই পর্যন্ত এটাকে বলা হয় হাফ সাইকেল, আর এখান থেকে এতটুকুকে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল। আর পালস উইথ হলো এখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে পালস রেট হলো কি সেকেন্ডে এরকম কয়টা পালস সম্পন্ন হয় তার সংখ্যাকে আমরা পালস রেট বলবো। আর ফ্রিকোয়েন্সি বলবো একটা ফুল সাইকেল, এখান থেকে এতটুকু একটা ফুল সাইকেল, সেকেন্ডে কয়টা ফুল সাইকেল সম্পন্ন হয় তার সংখ্যাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি। আর পিরিয়ড হলো, লক্ষ্য করো, পিরিয়ড হলো যে একটা ফুল সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পিরিয়ড, একে টি দ্বারা প্রকাশ করা হয়। এবারে দেখো ডিউটি সাইকেল, এটা ডিজিটাল পালসের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। ডিউটি সাইকেলটা কি, যে পিরিয়ডিক পালস ওয়েভের পালস উইথ এবং পিরিয়ডের অনুপাতের শতকরা হারকে আমরা কি বলবো ডিউটি সাইকেল। এখানে লক্ষ্য করো পিরিয়ডিক পালস ওয়েভ, পিরিয়ডিক পালস ওয়েভ কি, এই যে দেখো এখান থেকে এটা উপরে টি অন আর টি অফ, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা হলো কি ফুল সাইকেল। যখন এইরকম ফুল সাইকেল বারবার আসবে, দেখো একই রকম বারবার আসবে, তখন একে আমরা বলবো কি পিরিয়ডিক পালস ওয়েভ। তাহলে এই পিরিয়ডিক পালস ওয়েভের কি এইটুকু হলো পালস উইথ এবং এই টোটাল পিরিয়ডের শতকরা হারকে আমরা ডিউটি সাইকেল বলবো। আর
এই ডিউটি সাইকেল 50% কখন হবে? যখন এই দুইটা পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল যদি সমান হয় তাহলে ডিউটি সাইকেল 50%। তবে এখানে কি, এখানে কিন্তু সমান না, তার মানে ডিউটি সাইকেল কম, যেহেতু T1টা এখানে কম তাহলে ডিউটি সাইকেলটা কম হবে। আচ্ছা, এখানে দেখো একটা চিত্র লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে যে একটা পালস ওয়েভ এখানে 0 থেকে শুরু করে 100% গিয়ে উপরে উঠে গেল, তাহলে একে বলা হয় কি ওভারশুট। আর উপরে ওঠার পর এ আবার নিচে 100% নামার সময় কি হয়, একটা অসিলেশন, একটা ড্যাম্প অসিলেশনের সৃষ্টি হয়, একে বলা হয় কি রিঙ্গিং। রিঙ্গিং এর পর কিন্তু এর ভ্যালুটা স্টেডি হয়ে যায়, কিন্তু 100% না গিয়ে এটা 90% যায়, ফলে 100 এবং 90 এর মাঝে একটা গ্যাপ থাকে, একে বলা হয় কি ড্রপ। এগুলো কিন্তু একটা পালস ওয়েভের প্যারামিটার নাই, এগুলো কিছু প্রবলেম, অসুবিধা, ওভারশুট, রিঙ্গিং, ড্রপ, এগুলি কন্ট্রোলার সার্কিট দিয়ে দূর করে আদর্শ পালস তৈরি করা হয়। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা তোমাদের প্রথম চ্যাপ্টারে যা যা বিষয় আছে আমরা এগুলি তোমাদের পড়াতে চেষ্টা করলাম। এখন তোমাদের এই প্রথম চ্যাপ্টারের উপর আমি কিছু বাড়ির কাজ দিলাম। এখানে একটু দেখো কি দিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স কি, কয়েকটি অ্যানালগ ও ডিজিটাল ডিভাইসের নাম, ডিজিটাল মোডে সিগন্যাল প্রক্রিয়াকরণের সুবিধা, লজিক লেভেলের বর্ণনা, কিছু সংজ্ঞা, রাইজ টাইম, ফল টাইম, পালস উইথ ডিউটি সাইকেল, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা একটা খাতা তৈরি করবে, করে সুন্দর করে খাতায় লিখবে এবং পড়বে। আর যখন আমাদের ইনস্টিটিউট খুলবে তুমি তোমার সংশ্লিষ্ট শিক্ষককে এই খাতাটা অবশ্যই দেখাবে, কারণ এর মার্ক তোমার সেশনালে কিন্তু যোগ হবে। আরেকটি কথা, এই প্রশ্নগুলি ভালো মতো পড়বে, কারণ এর থেকে তোমার পরীক্ষায় কিন্তু এর মধ্যে কমন পড়বে, এই প্রশ্নগুলি যদি পড়ো এর মধ্যে তুমি প্রশ্ন কমন পাবে। এবার দেখো আমি যা যা পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, আগামী ক্লাসে আমি তোমাদের কি বিষয় পড়াবো? আগামী ক্লাসে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় নাম্বার সিস্টেম ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন এই বিষয়ে তোমাদের আমি পড়াবো। তাহলে ওই দিন কিন্তু অবশ্যই তোমরা সাথে ক্যালকুলেটর লাগবে, খাতা কলম এবং ক্যালকুলেটর লাগবে, যেহেতু নাম্বার সিস্টেম এখানে অঙ্ক থাকবে, অবশ্যই সাথে ক্যালকুলেটর লাগবে। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তবে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এই ভিডিওটি আবার দেখতে পারবে। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো,